বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের একটা নতুন বিষয় আজকে শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। বন্ধুরা, তোমরা ভূগোল প্রথম পত্র নিশ্চয়ই পড়েছো। সেই ভূগোল প্রথম পত্রে তোমরা দেখেছো যে সেইটির নাম হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখন সেই প্রাকৃতিক ভূগোল যখন তোমরা পড়েছো, ভূগোলের অর্থাৎ সেখানে প্রাকৃতিক ভূগোল নিয়ে কিন্তু আলোচনাগুলো ছিল ভূগোলের প্রথম পত্রে। আর ভূগোল দ্বিতীয় পত্রে আমরা মূলত মানব ভূগোলের সম্পর্কে আলোচনা করে থাকি। এই ভূগোল দ্বিতীয় পত্রে তোমরা যতগুলো চ্যাপ্টার দেখবে সবগুলোই হচ্ছে মানব ভূগোল সম্পর্কিত বিষয়। এখন বন্ধুরা, যখন তোমাদের সাথে এই প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল নিয়ে আলোচনা করছি, প্রাকৃতিক ভূগোল সম্পর্কে তো তোমরা জানো, তোমাদের সাথে আমি মানব ভূগোলটি কি সেটি নিয়ে আলোচনা করব। এখন তোমাদের সাথে তোমাদের তো জানা দরকার, তাই না, যে তোমাদের সাথে কে আলোচনা করবে এই প্রাকৃতিক মানব ভূগোলটি। তোমাদের মানব ভূগোল বা ভূগোল দ্বিতীয় পত্রের এই আলোচনায় তোমাদের সাথে থাকবো আমি এস.এম. রাশিদুল ইসলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করছি। তো বন্ধুরা, চলো আমরা আজকের কি টপিকটি পড়বো সেটি একটু আগে দেখে নিই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব ভূগোলের ধারণা। এখন দেখো, আমরা পরিবেশে, আমাদের যে পৃথিবী পৃষ্ঠে, পরিবেশ না বলে পৃথিবী পৃষ্ঠ বলাটি আসলে বেশ এখানে প্রযোজ্য হবে বা যুক্তিযুক্ত হবে। তো আমাদের পৃথিবী পৃষ্ঠে আমরা কয় ধরনের কার্যকলাপ দেখি বা কয় ধরনের প্রক্রিয়া দেখি? একটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া দেখি, আরেকটি হচ্ছে বিভিন্ন ধরনের মানবীয় প্রক্রিয়া দেখি। যেমন ধরো কৃষি, তারপর হচ্ছে মানুষের বসতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে মানবীয় প্রক্রিয়া। এখন এই মানবীয় প্রক্রিয়াটি নিয়েও কিন্তু ভূগোল আলোচনা করে থাকে। এখন এটিকে যখন আমরা মানব ভূগোল বলছি, এখন এই ব্যাপারটিকে আসলে এত সোজা বা এই ব্যাপারটিকে আসলে এত সিম্পল বা এটি কিভাবে কাজ করে থাকে এই সম্পর্কে তো জানা দরকার, তাই না? তো বন্ধুরা, তোমরা যদি এটি নাও জেনে থাকো কোনো সমস্যা নেই, তোমাদেরকে এটি জানাবো আমি। আজকের ক্লাসে তোমাদেরকে আমি মানব ভূগোলের ধারণাটি সম্পর্কে জানাবো। তো মানব ভূগোলের ধারণা সম্পর্কে কথা বলছি তখন প্রথমেই চলে আসে যে একটি কথা, সেটা হচ্ছে মানবীয় পরিবেশ। আমরা পৃথিবীতে দু ধরনের পরিবেশ দেখি। প্রথমত পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। এখন আমরা পরিবেশে যখন উপাদান পড়ি, তোমরা যখন ক্লাস 9-10-এ পড়েছো অথবা তোমরা প্রাকৃতিক ভূগোলে দেখে থাকো, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। তোমরা ক্লাস 9-10-এ যে ভাগটি পড়েছো সেখানে দেখেছো যে পরিবেশের উপাদান, সেখানে পরিবেশ বলতে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমরা দেখি কি, যে এই বা পরিবেশের যখন উপাদানগুলো বললো, সেখানে পরিবেশের ভিতর দু ধরনের উপাদান দেখি। একটা হচ্ছে জীব উপাদান, আর একটা হচ্ছে জড় উপাদান। জড় উপাদানগুলোর ভিতর হচ্ছে বায়ু, মাটি, বাতাস, পানি, এগুলো। আর জীব উপাদানগুলোর ভিতর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লোরা, ফনা, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, এগুলো। এখন দেখো, তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন দেখবে যে এই উদ্ভিদ, প্রাণী এবং এর পাশে আলাদাভাবে মানুষকে আলাদা একটা উপাদান হিসেবে গণ্য করেছে। কেননা মানুষ একটা পরিবেশকে যত বেশি বা একটা প্রাকৃতিক পরিবেশকে যত বেশি পরিবর্তন করতে পারে, অন্যান্য উপাদানগুলো কিন্তু আসলে সেভাবে পারে না। যার জন্যে অন্যান্য উপাদানগুলো করে থাকে, কিন্তু তারা আসলে প্রাকৃতিক পরিবেশের যে একটা ব্যালেন্স বা প্রাকৃতিক পরিবেশের যে একটা বৈশিষ্ট্য, সেটাকে বজায় রেখে করে। কিন্তু মানুষ যখন পরিবেশের পরিবর্তনটি করে, তখন আসলে সে একটা মানবীয় পরিবেশ তৈরি করে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা একটা মানবীয় পরিবেশে তৈরি হয়ে যায়। এই ঘটনাটিকে তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন জানবে যে এই ঘটনাটিকে আমরা বলে থাকি ল্যান্ডস্কেপ এভলিউশন বা ভূদৃশ্যাবলীর বিবর্তন। ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমরা একটু কেতাবি সংজ্ঞাটি দেখে নিই যে তোমাদের বইয়ে আসলে কি সংজ্ঞাটি দেওয়া আছে। সেটি হচ্ছে মানুষ বিভিন্ন তার নিজের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে সে প্রাকৃতিক পরিবেশে পরিবর্ধন করে এবং নতুন পরিবেশ এখানে গড়ে তোলে। সেই ধরনের পরিবেশটিকে আমরা হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ বা মানবীয় পরিবেশ বলে থাকি ইংরেজিতে, যেটিকে আমরা ম্যান ইনডিউস এনভায়রনমেন্ট অথবা অ্যানথ্রোপোজেনিক এনভায়রনমেন্ট বলে থাকি। এইখানে যে অ্যানথ্রোপোজেনিক লেখাটি আছে, এখানে অ্যানথ্রো এই শব্দটি বা অ্যানথ্রোপো এই শব্দটির কথার মানে হচ্ছে বা এই শব্দটির মানে হচ্ছে মানুষ। ঠিক আছে? তো অ্যানথ্রোপো, বন্ধুরা, এই তোমাদের বই অ্যানথ্রোপোজেনিক আছে। ঠিক আছে? এখানে পিএইচ অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় এইচটি দেয় না। এটি আসলে বই ভেদে ডিফারেন্ট হয়। তো এখানে এইচটি সাধারণত হবে না, বইয়ে তোমাদের এইচ দেওয়া থাকবে, কিন্তু এটি মূলত অ্যানথ্রোপোজেনিক হবে। ঠিক আছে? অ্যানথ্রোপোজেনিক না। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, একটা ব্যাপার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে ধরো এখানে একটা তোমরা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ। এখন এখানে যখন মানুষ থাকবে তখন সে তার বসতি নির্মাণ করবে, তাই না?
বিভিন্ন ধরনের বসতি সে নির্মাণ করবে, সেখানে সে কৃষিকাজ করবে, কৃষিকাজ করে বিভিন্ন ধরনের অথবা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এর মাধ্যমে মানুষ কি করবে, সেই প্রাকৃতিক পরিবেশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিছুটা পরিবর্তন করে ফেলে এবং পরিবর্তন করে সেখানে আসলে পুরোপুরি প্রাকৃতিক পরিবেশ আর বিরাজ করে না, বরঞ্চ একটা নতুন ধরনের পরিবেশ বিরাজ করে। সেই পরিবেশটিকে আমরা মানবীয় পরিবেশ বা মনুষ্য সৃষ্ট পরিবেশ বা মানব সৃষ্ট পরিবেশ হিসেবে কিন্তু অভিহিত করে থাকি, তাই না? তো দেখো বন্ধুরা, এই যে মানব পরিবেশটাও, এটিও কিন্তু আসলে কীরকম হবে সেটিও কিন্তু আসলে প্রকৃতির উপর অনেকটা বেশি নির্ভর করে বা ওখানকার প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করে। কীরকম দেখো, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাই, জলবায়ু দেখতে পাই, মাটি বিভিন্ন রকমের দেখতে পাই, বিভিন্ন ধরনের জীব দেখতে পাই, উদ্ভিদ দেখতে পাই। এখন দেখো, আমি যদি তুন্দ্রা অঞ্চলের কথা বলি, সেই তুন্দ্রা অঞ্চলে সাধারণত অনেক বেশি ঠান্ডা পড়ে। এখন সেই তুন্দ্রা অঞ্চলে যে ধরনের তুমি মানুষ যে ধরনের পোশাক পরবে, বসতি তৈরি করবে, অবশ্যই মানুষ যে ইকুয়েটোরিয়াল অঞ্চলে সেই ধরনের কিন্তু পোশাক আশাক বা সেই ধরনের কিন্তু যে খাদ্য বা সেই ধরনের আবাস ভূমি কিন্তু নির্মাণ করবে না। করবে কি? করবে না। তাই এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এবং পরিবেশের মধ্যে কিন্তু একটা খুব সিম্বায়োটিক সম্পর্ক অনেক সময় দেখতে পাই, যদিও অনেক সময় সেটি ডিস্ট্রাকটিভ সম্পর্ক হয়ে যায়। মানুষও সেটি ডিস্ট্রাকটিভ হতে পারে পরিবেশের ওপর, আবার পরিবেশও মানুষের উপর ডিস্ট্রাকটিভ আচরণ করতে পারে। তবে সাধারণ অর্থে আমরা একটা পারস্পরিক একটা সিম্বায়োটিক রিলেশনশিপ দেখতে পাই এবং সেখানে দেখি যে মানুষ কীরকম আসলে কিভাবে বসতি নির্মাণ করছে বা কী ধরনের মানবীয় জীবনযাপন সে অতিবাহিত করছে, সেটা আসলে অনেক বেশি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, অনেক সময় নিয়ন্ত্রিতও হয়। সেগুলো কি দেখো, এই যে কথাবার্তা বলছি আমি যে প্রভাবিত, নিয়ন্ত্রিত, এগুলো সম্পর্কে একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তাহলে দেখো, আমরা দেখলাম যে মানুষ এবং পরিবেশের মধ্যকার এই যে একটা সম্পর্ক রয়েছে, এর ভিত্তিতে মানুষ একটা প্রাকৃতিক পরিবেশকে মানবীয় পরিবেশে রূপান্তর করে, তাই না? এবং এই মানবীয় পরিবেশটির প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতার উপর বা প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন ধরনের উপাদানগুলো রয়েছে সেগুলোর বিভিন্নতার উপর মানুষের খাদ্য, বন্ধুরা এখানে লেখা তো একটু কঠিন, আমি তোমাদেরকে তাও আমি ইংরেজিতে লিখে দিই। হ্যাঁ, ইংরেজিতে লেখাটি এখানে সহজ হবে। মানুষের খাদ্য অর্থাৎ ফুড, তার হচ্ছে সেটেলমেন্ট, হ্যাঁ আমি এটাকে এস দিয়ে তোমাদেরকে চিহ্নিত করলাম, সেটেলমেন্ট, তার ইকোনমিক অ্যাক্টিভিটি যেটাকে আমরা ই দিয়ে তোমাদেরকে সাথে পরিচিত করে দিলাম, বা অর্থনৈতিক কার্যাবলী, এগুলো কিন্তু সেই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, অনেক সময় নিয়ন্ত্রিত হয়। এইভাবে কিন্তু মানুষ কি করে দেখো, আবার মানুষও পরিবেশকে পরিবর্তন করে বা প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করে, সেটি পরিবর্তন করে মানুষ মানবীয় পরিবেশে রূপ লাভ করে, আমাদের ওই প্রাকৃতিক পরিবেশটি মানবীয় পরিবেশে রূপ লাভ করে। তো বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে মানব ভূগোলের যে কি সেটি একটু জানা দরকার, তাই না? যে মানব ভূগোলটি আসলে কি বলবো, সেটি আসলে কখন বলবো মানব ভূগোলকে, সে সম্পর্কে আমাদের তো জানা দরকার, তাই না? তো দেখো, মানব ভূগোল কি সেটি একটু জানি। দেখো, ভূগোলের যে শাখায় মানব সম্প্রদায়ের অবস্থান, গঠন বিন্যাস, ক্রমবৃদ্ধি, অভিগমন, বসতি, জীবিকা নির্বাহের ধারা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্রিয়াকলাপ সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন সম্ভব, তাকে আমরা মানব ভূগোল বা ইংরেজিতে হিউম্যান জিওগ্রাফি হিসেবে অভিহিত করে থাকি। দেখো বন্ধুরা, আমরা যখন ফিজিক্যাল জিওগ্রাফি পড়েছি বা তোমরা যখন ফিজিক্যাল জিওগ্রাফি সম্পর্কে জেনেছো, তখন দেখেছো যে সেখানে মূলত বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে, তাই না? যেমন সেখানে তোমাদের নগ্নি ভবন, অবক্ষেপণ, বিভিন্ন ধরনের যে যদি ভূমিকম্প আমি বা সমুদ্র স্রোত, অর্থাৎ যাই বলি না কেন, অর্থাৎ প্রাকৃতিক প্রপঞ্চগুলো নিয়ে আলোচনা করেছে, প্রাকৃতিক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছে। মানব ভূগোল আসলে মানুষের যে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করে থাকে, অবশ্যই সেটির সাথে পৃথিবীর সাথে সম্পর্কটিকে যাচাই করে থাকে। দেখো, একটা ব্যাপার তোমাদেরকে একটা বলি, যে মানুষ ধরো কোনো একটা জায়গায় বসতি স্থাপন করলো, হ্যাঁ, একটা জায়গায় ধরো মানুষ কি করলো, বসতি স্থাপন করলো। এখন ভূগোল ব্যাপার কি করে, একটা ভূগোল ইন সাবজেক্ট ইন টোটাল একটা কি করে, সবসময় একটা কতগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে, যে এটি কোথায় হয়েছে, ওয়্যার, কেন হয়েছে, ওয়াই, কিভাবে হয়েছে, হাউ, ঠিক আছে, এইরকম কতগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে, ঠিক আছে? তো মানব ভূগোলও ঠিক তেমনি ভাবে যে একটা মানবীয় প্রক্রিয়া সেটা আসলে কোথায় সংঘটিত হয়েছে, কেন সংঘটিত হয়েছে, অর্থাৎ ওয়্যার,
হোয়াই, হাউ, এরকম আরও বেশ কিছু প্রশ্নের উত্তর ভূগোল আলোচনা করে থাকে বা জিজ্ঞেস করে থাকে। মানব ভূগোলও সেইভাবেই কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে? তো বন্ধুরা, মানব ভূগোল সম্পর্কে তো বুঝলে। এখন দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। যেমন বাংলাদেশে এখানে তোমরা পপুলেশন ম্যাপটি দেখতে পাচ্ছ। এই যে পপুলেশন ম্যাপটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটিকে জিএস এর মাধ্যমে বানানো হয়েছে। আমি নিজে এরকম একটি ম্যাপ বানিয়েছি। তো দেখো এখানে যদিও তোমাদেরকে অন্য আরেকটি ম্যাপ দিয়েছি আমি। তো দেখো এই যে মানচিত্রটি দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে ঢাকার অঞ্চলটিতে তোমরা সবচেয়ে বেশি মানুষের ঘনত্ব দেখতে পাবে। এখানে দেখো সবচেয়ে লাল মানে সবচেয়ে বেশি ঘনত্ব। বা আমি যদি অন্যান্য জায়গায় যাই, যেমন খুলনার আসলে এই অঞ্চলটিতে কেন এত বেশি ঘনত্ব আছে, বা চিটাগংয়ের এই অঞ্চলটিতে কেন এত বেশি ঘনত্ব আছে, তো এই ব্যাপারগুলো কখন কাজ করে, কেন আসলে ওই জায়গাগুলোতে ঘনত্ব, তার মানে ওইখানটায় হয়তো বা সেখানে মানুষের কাজের সুযোগ বেশি, সেখানকার অর্থনৈতিক কার্যাবলী বেশি সংগঠিত হচ্ছে, সেই জায়গাগুলোতে কলকারখানা বেশি। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে হচ্ছে ভূগোল। ঠিক আছে? স্থানিকভাবে আলোচনা করে থাকে এবং সময় সাপেক্ষেও কিন্তু সেটিকে আলোচনা করে থাকে মানব ভূগোল। বন্ধুরা, মানব ভূগোলের কিন্তু একটা সুদীর্ঘ অতীত আছে। মানব ভূগোল কিন্তু আজকের চলে এসছে কিন্তু তা না। আমরা ভূগোলের একেবারে প্রথম দিকে আমরা ভূগোলের দুটো জ্ঞানের শাখা দেখতে পাই, বা ভূগোলে আমরা যেটাকে স্কুল বলে থাকি। হ্যাঁ, তো এই স্কুল কিন্তু তোমাদের সেই বিদ্যালয়ের স্কুল না, এখানে বলা হয় যে জ্ঞানের দুটো শাখা বা দুটো হচ্ছে বুদ্ধিজীবীদের দুটো অংশ। হ্যাঁ, তো এখানে একটি অংশ ছিল যারা কিনা প্রাকৃতিক ভূগোলে উৎকর্ষ সাধনে ভূমিকা রেখেছে। যেমন এক্ষেত্রে আমরা প্রাকৃতিক ভূগোলের এক্ষেত্রে যারা কিনা প্রাকৃতিক ভূগোলে বড় ভূমিকা রেখেছে, এক্ষেত্রে আমরা রিচার্ড হার্টসনের কথা বলতে পারি, যিনি প্রাকৃতিক ভূগোলে বেশ কিছু অবদান রেখেছেন। আমরা তারপর হচ্ছে উইলিয়াম মরিস ডেভিসের কথা বলতে পারি। অপরদিকে আমরা আরেকটি শাখা ছিল যারা কিনা মানব ভূগোলের ক্ষেত্রে আলোচনা করেছে। এই শাখাটিতে ছিল হামবোল্ট, রিটার। তো দেখো আমাদের এই মানব ভূগোলের একটা সুদীর্ঘ অতীত রয়েছে। হ্যাঁ, এই যে আমাদের মানব ভূগোলের একটা সুদীর্ঘ অতীত রয়েছে। তবে এই বিষয়টি আসলে প্রাধান্য লাভ করে, এই মানব বিষয় ভূগোলটি আসলে অধিক প্রাধান্য লাভ করে কবে? 1800 এবং 1900 শতাব্দীতে। অর্থাৎ 1800 থেকে 1899, তার পরবর্তীতে 1900 থেকে 1999, এই সময়গুলোতে কিন্তু আমরা মানব ভূগোলকে অনেক বেশি একটা প্রসার এবং প্রভাব লাভ করতে কিন্তু দেখি। এখন দেখো তখনকার এছাড়া প্রথম দিকে একেবারে অর্থাৎ 1800-19 শতকের অনেক আগে, খ্রিস্টেরও জন্মের আগে, গ্রিক এবং রোমান যে বিভিন্ন ধরনের দার্শনিক আছে, যেমন হেরাডোটাস, অ্যারিস্টটল, ইরাটোস্থেনিস তোমরা জানো যে ভূগোলের জনক হিসেবে তাকে কিন্তু আমরা অভিহিত করে থাকি। তারা কিন্তু মানবীয় পরিবেশের ক্ষেত্রে অর্থাৎ পরবর্তীতে মানব ভূগোল যেটির মাধ্যমে উৎপত্তি লাভ করেছে বা উন্নতি সাধন করেছে, সেটির ক্ষেত্রে কিন্তু তারা বেশ অবদান রেখেছে। এবং 1800 শতাব্দীর শেষ দিকে এবং 1900 শতাব্দীর শুরুর দিকে আমরা খুব জনপ্রিয় দুজন ভূগোলবিদ দেখতে পাই, হামবোল্ট, আলেকজান্ডার ফন হামবোল্ট এবং রিটার। এই মানুষ এবং তার পরিবেশ নিয়ে, মানুষ এবং তার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে পর্যবেক্ষণমূলক কিন্তু গবেষণা সম্পন্ন করেন। পরবর্তীতে ফ্রেডরিক রাটজেল তিনি কি করেন দেখো, মানব ভূগোল কিভাবে আসলে উন্নতি লাভ করলো, কিভাবে বিকাশ সাধন করলো, কিভাবে আসলে সেই মানবীয় পরিবেশ নিয়ে আলোচনাটি আসলে আজকে পরবর্তীতে মানব ভূগোলের গঠনে সাহায্য করেছে, সেই নিয়ে তিনি তার যে রচিত একটা বই, সেটা হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, এরকম একটি গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছে এবং সেটির মানব ভূগোলের বিকাশ নিয়ে সেখানে তিনি একটা বিস্তর বর্ণনা দিয়েছেন। এখন দেখো বন্ধুরা, এই যে আলোচনাটি তিনি যখন করেছেন, এই অ্যানথ্রোপোজিওগ্রাফি এটি একটা কোর্স হিসেবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকি। আমাদের 2 বছর এই কোর্সটি রয়েছে এবং এটির গুরুত্ব তাহলে বুঝতেই পারছো। এবং কোর্সটি খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং একটি কোর্স। এবং এই 2 বছরে আমরা আমাদের যে দুজন শিক্ষক আমাদেরকে এই অ্যানথ্রোপোজিওগ্রাফি পড়িয়েছেন, তারা আসলে আমাদেরকে মানবীয় পরিবেশ সম্পর্কে জানার যে তৃষ্ণা, জানার যে ইচ্ছা, সেই ইচ্ছাটি কিন্তু আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছেন। তোমরা যদি কখনো ভূগোলে অনার্স করো বা ভূগোলে যদি তোমরা পড়ো ভবিষ্যতে, তাহলে আমি আশা করছি তোমরা আসলে এই যে অ্যানথ্রোপোজিওগ্রাফির যে মজাটি, সেই মজাটি বুঝতে পারবে, বা মানব ভূগোলের যে আনন্দটি। তো বন্ধুরা, আমরা তো আসলে একটা সংজ্ঞা দেখলাম। এখন বিভিন্ন ধরনের যে আমাদের যারা ভূগোলবিদ রয়েছে তাদের মতে সংজ্ঞাটি কি, সেটি একটু জানাটা তো দরকার, তাই না? তো চলো বন্ধুরা আমরা জেনে নিই। প্রথমেই আমরা যদি দেখি রাটজেল কি বলেছেন, আমরা ফ্রেডরিক রাটজেলের কথা শুনেছি, যিনি কিনা অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটি লিখেছেন। এখানে তোমরা ফ্রেডরিক রাটজেলকে দেখতে পাচ্ছ। তো তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন মানব ভূগোল হলো মানব সমাজ এবং তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ।
ঠিক আছে? তো দেখো তাহলে মানব ভূগোল কি? মানুষ যে রয়েছে বা মানুষের যে সমাজ রয়েছে তার সাথে পরিবেশের অর্থাৎ যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কের বিশ্লেষণটি করে থাকে আসলে মানব ভূগোল। ঠিক আছে? তো এটি বলেছে কে? এটি বলেছেন রাটজেল, এবং সেই বিশ্লেষণটি আসলে হয় সংশ্লেষাত্মক। হ্যাঁ, সেই বিশ্লেষণটি কিভাবে? সংশ্লেষাত্মক, অর্থাৎ খুবই এই সংশ্লেষাত্মক বিশ্লেষণটিকে আমি যদি বলি তাহলে খুবই একেবারে গভীরে গিয়ে খুবই খুঁটিনাটি পর্যায়ে সেই যে আলোচনা, সেই আলোচনাটি করে থাকে। তাহলে তোমরা আগেই জানো যে ভূগোল আসলে কোনো কিছুকে আলোচনা করে থাকে সময় এবং স্থানের সাপেক্ষে। মানব ভূগোলে কিন্তু সেটিই করে থাকে, এবং এক্ষেত্রে কিন্তু এই সংশ্লেষাত্মক বিশ্লেষণই কিন্তু কাজ করে থাকে। পরবর্তীতে আমরা আরেকজন খুব জনপ্রিয় একজন নারী ভূগোলবিদ, তিনি হচ্ছেন চার্চিল সেম্পল। এখানে যিনি যার ছবিটি দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন চার্চিল সেম্পল। তার মতে মানব ভূগোল হচ্ছে পরিবর্তনশীল মানুষ এবং অস্থিতিশীল পৃথিবীর মধ্যাকার পরিবর্তনশীল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে মানব ভূগোল কি করে? দেখো, মানব ভূগোল পরিবর্তনশীল মানুষ, কতগুলো বিষয় দেখো এখানে। দেখো, মানুষ কিন্তু সর্বদা পরিবর্তনশীল। একসময় মানুষ যে ধরনের কর্মকাণ্ড করত, মানুষ যে ধরনের পোশাক পরতো, এখন কি তাই করছে না। মানুষের বিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, সেটা তার শারীরিকভাবে হোক, সেটা তার সামাজিকভাবে হোক, বিভিন্নভাবেই কিন্তু হয়েছে এবং হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তো মানুষ, এই যে পরিবর্তনশীল মানুষ এবং অস্থিতিশীল পৃথিবী কি, যেটিকে আমরা বলে থাকতে পারি বলো ডাইনামিক আর্থ। বন্ধুরা, এটি ডি, ঠিক আছে? এখানে লেখা একটু কষ্টকর, এই জন্য তোমাদেরকে আমি যখন লিখছি তখন তোমাদেরকে আসলে বলেও দিচ্ছি যে এটিকে আসলে আমরা কি বোঝাচ্ছি। তো আমরা জানি ডাইনামিক আর্থ, তোমরা যদি 9-10-এর আমার যে পড়ে আসো, আমি যখন ভূগোল পড়িয়েছি সেখানে তোমাদেরকে বারবার বলেছি যে দ্য আর্থ ইজ ডাইনামিক। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠ কি সর্বদা পরিবর্তনশীল। এই জিনিসটি অর্থাৎ পৃথিবী কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। আজ থেকে 1 লাখ বছর আগে, আজ থেকে 1000 বছর আগে আমাদের পৃথিবী পৃষ্ঠ যেমন ছিল এখন কি তাই আছে? নাই। আজ থেকে 1000 বছর পরেও তেমনটি থাকবে না। তাই এই অস্থিতিশীল পৃথিবী এবং পরিবর্তনশীল মানুষ, এই দুটোকার মধ্যাকার যে পরিবর্তনশীল বিষয়, মানুষ এবং পৃথিবী, এদের দুটোই হচ্ছে আসলে ডাইনামিক, এবং এই ডাইনামিক মানুষ এবং পৃথিবীর মধ্যে সম্পর্কটি আসলে পরিবর্তনশীল, তাই না? ক্রমাগত এটি কিন্তু পরিবর্তন হতে থাকে। একটা সময় মানুষ পরিবেশের দাস ছিল বলা চলে, বা মানুষ পরিবেশের কাছে কিন্তু অসহায় ছিল। পরবর্তীতে মানুষ আসলে পরিবেশকে বিভিন্নভাবে, পরিবেশের বিভিন্ন প্রক্রিয়াকে কোনোভাবে সেটিকে মিটিগেট করা, অনেকাংশে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটিও জেনেছে। মানুষ নিজেও আসলে অনেক কিছু ধ্বংসাত্মক কাজ পরিবেশের উপর করেছে, যেটি পরিবেশকে ধ্বংস করেছে, তাই না? তো এই যে পরিবর্তনশীল সম্পর্ক, এটি নিয়ে আলোচনা করে থাকে মানব ভূগোল। চার্চিল সেম্পলের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি কিন্তু আসলে মানব ভূগোল সম্পর্কে খুবই স্পষ্ট একটা ধারণা দেয় এবং খুবই সুন্দর একটা ধারণা দেয়। এরপরে তোমাদেরকে সাথে যেটি নিয়ে আলোচনা করবো আরও দুটি সংজ্ঞা, সেটিকার দেখো ভিডাল ডি লা ব্লাশ, বা ইংরেজিতে যখন তোমরা দেখবে সেটি VIDAL, এই জন্য আমি ভিডাল বললাম। আমি ভিডাল দিয়ে উচ্চারণ করে থাকি। তোমাদের বইয়ে যিনি লিখেছেন, আমি যে বইটা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, তিনি লিখেছেন যে কি ভাইডাল ডি লা ব্লাশ, ঠিক আছে? তো ভিডাল ডি লা ব্লাশের তিনি বলেছেন কি, দেখো, মানব ভূগোল এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। একইভাবে সেই যে পৃথিবী এবং মানুষের সম্পর্ক, সেটি নিয়ে আলোচনা করে। এটি যদিও খুব বিস্তারিতভাবে, বা বিস্তারিত না হোক, অ্যাটলিস্ট স্পষ্টভাবে কিন্তু মানুষ এবং পরিবেশের সম্পর্ক নিয়ে এই সংজ্ঞাটি ওভাবে বলে না, যেটি কিনা আমরা চার্চিল যে সেই চার্চিলের সংজ্ঞাটিতে আমরা যখন দেখেছিলাম, সেটি কিন্তু আমরা ভিডাল ডি লা ব্লাশের ক্ষেত্রে দেখি না। কিন্তু এখানে তোমরা যাদের ছবি দেখছো তারা সবাই কিন্তু খুবই স্বনামধন্য এবং প্রখ্যাত ভূগোলবিদ। পরবর্তীতে আমরা আরেকজনের দেখব, যেটি হচ্ছে এলসওয়ার্থ হান্টিংটন কি বলেছেন? তিনি বলেছেন মানুষের কর্মকাণ্ড এবং গুণাবলীর সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যাকার সম্পর্কের প্রকৃতি এবং বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তা হচ্ছে মানব ভূগোল। অর্থাৎ মানুষের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং গুণাবলী আছে, তার সাথে ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের মধ্যাকার যে সম্পর্ক, ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ পৃথিবীর যে পরিবেশটি আর কি, সেই পরিবেশের মধ্যাকার সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে কীরকম, সেই সম্পর্কটি কীভাবে আসলে বিন্যস্ত বা বিন্যস্তটি আসলে, যে এই বিন্যাস শুনলে যে আমরা স্থানের সাপেক্ষে বিন্যাস বলি তাই না, সময়ের সাপেক্ষে কিন্তু বিন্যাসটি পরিবর্তিত হয়ে থাকে। এটি নিয়ে আলোচনা করে থাকে মানব ভূগোল। তাহলে এলসওয়ার্থ হান্টিংটন এবং চার্চিল সেম্পল, এই দুজনের ভূগোলবিদের যে সংজ্ঞা, তারা দেখলাম যে সংজ্ঞাগুলো কিন্তু খুবই চমৎকার দুটো সংজ্ঞা। অন্য সংজ্ঞাগুলো কিন্তু আমাদেরকে মানব ভূগোল সম্পর্কে ধারণা দেয়, তবে অনেক বেশি স্পষ্ট ধারণা দেয় এলসওয়ার্থ হান্টিংটন এবং চার্চিল সেম্পলের সংজ্ঞা দুটো। তো বন্ধুরা,
আমরা দেখলাম যে এতগুলো সংজ্ঞা যখন দেখলাম যে মানুষ এবং তার পরিবেশের সাথে, মানুষ সবসময় চেষ্টা করে তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে, অভিযোজন করতে। তো মানুষ এবং পরিবেশের এই যে খাপ খাওয়ানো, মানুষ এবং পরিবেশের যে অভিযোজন বা মানুষ এবং পরিবেশের মধ্যে থাকার সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে কিন্তু মানব ভূগোল। তাহলে বন্ধুরা, মানব ভূগোল কি নিশ্চয়ই সেটি বুঝে গেলে, এবং মানব ভূগোলের সংজ্ঞাও যদি কেউ এখন তোমাদেরকে জিজ্ঞেস করে, আশা করি সেটিও তোমরা বলতে পারবে। এখন তোমাদেরকে মানব ভূগোলের ধারণাটি সম্পর্কে বলবো। এখন এক্ষেত্রে মানুষ এবং ভূগোল, মানব এবং ভূগোলের যে সম্পর্ক, সেই সম্পর্কটি তোমাদেরকে একটু বলি। তো বন্ধুরা, এখানে আসলে মানব ভূগোল সম্পর্ক হবে না, একটু খুবই দুঃখিত আমি, এটা আসলে মানব এবং পরিবেশের মধ্যকার সম্পর্ক হবে। ঠিক আছে, মানুষ এবং পরিবেশ, এখানে আমি খুবই দুঃখিত, এখানে ভূগোল লেখার কারণে এটি হবে মানুষ এবং পরিবেশের মধ্যকার সম্পর্ক। তো দেখো, আমি ভূগোল কথাটি কেটে দিচ্ছি। তো মানুষ এবং পরিবেশের সম্পর্ক, তোমাদেরকে একটি কথা বলেছিলাম যে অনেক সময় মানুষ পরিবেশকে কি করে বলতো, নিয়ন্ত্রণ করে। অনেক সময় মানুষ পরিবেশের উপর প্রভাব ফেলে, আবার অনেক সময় পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে। এই যে কথাগুলো, নিয়ন্ত্রণ, প্রভাব, তোমাদেরকে এগুলো মনে রাখতে বলেছিলাম, তাই না? তো এইগুলো কি, এইগুলো মাধ্যমে আমরা মানুষ এবং পরিবেশের মধ্যকার সম্পর্কটিকে দুই ভাগে দেখতে পারি, দুইভাবে দেখতে পারি। হ্যাঁ, আমরা দুটো আমরা এটি থিওরি বলতে পারি, দুটো ধারণা বলতে পারি, দুটো তত্ত্ব বলতে পারি। সেটি কি দেখো, একটি হচ্ছে নিমিত্তবাদ ইংরেজিতে, যেটিকে আমরা ডিটারমিনিজম বা ফিজিক্যাল ডিটারমিনিজম হিসেবে অভিহিত করে থাকি, পরিবেশবাদ হিসেবে এটিকে বলে থাকি। আরেকটি হচ্ছে সম্ভাবনাবাদ, যেটিকে আমরা ইংরেজিতে পসিবিলিজম বলে থাকি। হালে আমরা বর্তমানে, হালে বলতে হয়তো নতুনভাবে, নতুন সময়ে আমরা বর্তমানে আরেকটি ধারণার প্রচলন দেখতে পাই, সেটিকে আমরা বলে থাকি হচ্ছে নিও ডিটারমিনিজম। ঠিক আছে, নব্য নিমিত্তবাদ এটিকে আমরা হয়তোবা বলতে পারি। আমার বাংলাটি হয়তোবা নাও হতে পারে, মানে এটির এই যে নিও ডিটারমিনিজম, এটিকে আমি ইংরেজিতেই পড়েছি, এটির বাংলাটি আসলে আমি পড়িনি। তো সেক্ষেত্রে এটি নব্য নিমিত্তবাদ হওয়ারই কথা নামটি। তোমরা যদি ভালোভাবে এটি জানতে চাও তাহলে নিও ডিটারমিনিজম, আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি আরেকটি, সেটি কি দেখো, নিও, আমি লিখে দিই নিও ডিটারমিনিজম। ঠিক আছে, নিও ডিটারমিনিজম। তো এই যে নিমিত্তবাদ এবং সম্ভাবনাবাদ, এই সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদ এইগুলোর থেকে একটু একটা কি বলবো, এটা একটা কিছুটা লিবারেল একটা থিওরি। ঠিক আছে, এই নিও ডিটারমিনিজম, এই তোমরা যখন এটি পড়বে সেটি সম্পর্কে তোমরা আরো জানতে পারবে উপরের ক্লাসে। তো তোমাদেরকে এমনিতেই একটু এইটি সম্পর্কে একটু ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকের ক্লাসে। তো প্রথমেই আমি তোমাদের সাথে যদি নিমিত্তবাদটি নিয়ে আলোচনা করি বা ডিটারমিনিজমটি নিয়ে আলোচনা করি, সেটি কি দেখো, মানুষের যে পরিবেশে কিরকম কর্মতৎপরতা হবে, কর্মকাণ্ডগুলো হবে, সেগুলো আসলে পরিবেশ দ্বারা কি হবে, নিয়ন্ত্রিত হবে এবং প্রভাবিত হবে। এই যে মানুষ অর্থাৎ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটি কি আমরা ভূগোলে বলে থাকি নিমিত্তবাদ বা পরিবেশবাদ বলে থাকি ইংরেজিতে, যেটিকে আমরা ফিজিক্যাল ডিটারমিনিজম বলে থাকি। অর্থাৎ পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে। একটা উদাহরণ দিয়ে দেখো, অনেক উদাহরণ আছে। কিরকম, আমরা আমাদের অ্যানশিয়েন্ট যে সিভিলাইজেশন আছে বা প্রাচীন যে সভ্যতাগুলো আছে, সেই সভ্যতাগুলোর অনেকগুলোকে দেখি নদীর ধারে গড়ে উঠতে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মিশরীয় সভ্যতা বা নীলনদ সভ্যতা বা নাইল ভ্যালি সিভিলাইজেশন যেটি, সেটি দেখতে পাচ্ছি। এই যে নাইল ভ্যালি সিভিলাইজেশন, দেখো নীল নদকে কেন্দ্র করে, নীল নদের পাশ দিয়ে কিন্তু এই সভ্যতাগুলো গড়ে উঠেছে। দেখতে পাচ্ছ, এই যে নীল নদের পার ঘেঁষে কিন্তু গড়ে উঠেছে। কেন আসলে নীল নদের পার ঘেঁষে এগুলো গড়ে উঠলো, কেন আসলে এগুলো হলো বলতে পারো? এইটি হওয়ার কারণটি ছিল এই জন্যে যে নদীর পাশে খাদ্য পানীয় জলের সুপ্রাপ্য হয়, অর্থাৎ পানীয় জলের প্রাপ্তিটি নিশ্চিত হয়। একই সাথে নদীর পাশের ভূমিগুলো অনেক বেশি উর্বর হয়ে থাকে। ঠিক আছে, এই উর্বরতা, মানুষের থাকার সুবিধা, মানুষের পানীয় জলের সুবিধা, এগুলোর উপর নির্ভর করে কিন্তু মানুষ এখানে কিন্তু থাকছে। অর্থাৎ পরিবেশ নিয়ন্ত্রণ করে দিচ্ছে যে মানুষ কোথায় থাকবে, কিভাবে থাকবে সেগুলো। এটি তো একটা উদাহরণ। আবার যখন মানুষ, আমি তোমাদেরকে তুন্দ্রা অঞ্চলের কথা যখন বলছিলাম, তুন্দ্রা অঞ্চলে মানুষ কেন আসলে কি ধরনের বাড়িঘর এক ধরনের করবে এবং ইকুয়েটোরিয়াল অঞ্চলে মানুষ আরেক ধরনের করবে, তার পরিবেশ তাকে বাধ্য করছে। ধরো তুন্দ্রা অঞ্চলে অনেক ঠান্ডা থাকে, মানুষ সেখানে অনেক পশমি কাপড় পরবে। মানুষ যখন যার ইকুয়েটোরিয়াল অঞ্চলে থাকে বা সাবট্রপিক্যাল অঞ্চলে বা ট্রপিক্যাল অঞ্চলে থাকে, সেখানে গরম বেশি, সেখানে অবশ্যই মানুষ পশমি কাপড় পরতে পারবে না, মানুষ এখানে পাতলা ধরনের কাপড় পরতে হবে, তাই না? তো মানুষ চাইলেও কিন্তু আসলে পশমি কাপড় কিন্তু ইকুয়েটোরিয়াল অঞ্চলে বা ট্রপিক্যাল অঞ্চলে কিন্তু পড়ে না, তাই না? কারণ তার পরিবেশই তাকে সেই কাজটি করতে দিচ্ছে না। তাহলে দেখো, মানুষ পরিবেশ দ্বারা যে নিয়ন্ত্রিত হচ্ছে, এমন একটি ধারণাকে আমরা নিমিত্তবাদ হিসেবে কিন্তু অভিহিত করে থাকি।
ঠিক আছে, বা ইংরেজিতে যেটিকে আমরা ডেমোক্রিটাস হিসাবে অভিহিত করে থাকি। এখন দেখো, হিপোক্রেটিস নামক একজন বিজ্ঞানী, একজন গ্রিক চিকিৎসক, হিপোক্রেটিস নামক একজন গ্রিক চিকিৎসক অথবা এবং একই সাথে তিনি দার্শনিকও ছিলেন, তিনি সর্বপ্রথম এই মতবাদ প্রকাশ করেন। তাহলে দেখতেই পাচ্ছ এই মতবাদটি আসলে অনেক বেশি পুরনো একটি মতবাদ, এবং নিমিত্তবাদে মানুষ কিন্তু প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ প্রকৃতি যা নির্দেশ করে, যা করে, সেখানে কিন্তু মানুষ সেটি করতে সম্ভব হয়। এবং দেখো কোন জায়গায় আমরা কোন ধরনের সভ্যতা দেখতে পারবো, সভ্যতা বিকশিত হবে, এগুলো সবই আসলে আমরা পরিবেশের মাধ্যমে দেখতে পারি। তো দেখো, তোমাদের বইয়ে এই ধরনের আরও কথাবার্তা আছে, যেমন কোথাও আমরা কেন আসলে ওই যে তোমাদেরকে একটা মানচিত্র দেখিয়েছিলাম, দেখো যে মানচিত্র দেখেছি একেবারে ঢাকায় অনেক বেশি, আমরা ঢাকায় না আসলে ওই মাধ্যমে অনেক আরও ধরনের ফ্যাক্টর কাজ করে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু বলি, যে দেখো একেবারে তুন্দ্রা অঞ্চলে, হ্যাঁ তুন্দ্রা অঞ্চলে আমরা কিন্তু অনেক কম মানুষ, তুন্দ্রা অঞ্চলে আমরা যদি একেবারে, হ্যাঁ তুন্দ্রার কথা যদি বলি, বা আমরা যদি আমাদের যে পোলার অঞ্চলগুলো আছে সেই পোলার অঞ্চলের কথা যদি বলি, সেখানে মানুষের ঘনত্ব অনেক কম। অপরদিকে ট্রপিক্যাল অঞ্চলে মানুষের ঘনত্ব অনেক বেশি। কেন? তুন্দ্রা অঞ্চলে থাকার যে জলবায়ু, মানুষ সেখানে সেই জলবায়ুটি কিন্তু মানুষের থাকার জন্য কিন্তু উপযোগী না। অপরদিকে যে ট্রপিক্যাল অঞ্চলে অনেকটা নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে, সেখানে থাকার জন্য উপযোগী, তাই না? তাই দেখো, পৃথিবী পৃষ্ঠে কোথায় আসলে মানবীয় কর্মকাণ্ডগুলো বেশি হবে, সেটিও কিন্তু আসলে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এগুলোই কিন্তু আমাদের এই নিমিত্তবাদ দ্বারা আমরা জেনে থাকি। পরবর্তীতে বন্ধুরা তোমাদের সাথে আরেকটি মতবাদ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্ভাবনাবাদ। সম্ভাবনাবাদটি কি সেটি একটু দেখো, সেটি হচ্ছে যে প্রকৃতি কর্তৃক বিভিন্ন সম্ভাবনা উপস্থাপন এবং মানুষ কর্তৃক কোনো সম্ভাবনাকে মনোনয়ন করাকে সম্ভাবনাবাদ বলে। হ্যাঁ, তো দেখো, অর্থাৎ প্রকৃতি তোমার সামনে অনেকগুলো সম্ভাবনাকে উপস্থাপন করবে, মানুষ কি করবে, তার মধ্যে যেটা তার জন্য সবচেয়ে সুবিধাজনক সেটিকে সে বাছাই করে নেবে। অর্থাৎ এখানে পরিবেশ কি করছে না, পরিবেশ ওইভাবে এইখানে নিয়ন্ত্রণ করছে না মানুষের কাজটিকে, বরঞ্চ মানুষ প্রকৃতির সামনে অনেকগুলো সম্ভাবনাকে তুলে ধরছে। এটিকে দেখো, এখানে মানুষ নিজস্ব সিদ্ধান্তের উপর কি করে, গুরুত্ব আরোপ করে। আমরা তো দেখো, সম্ভাবনাবাদ হচ্ছে সেই পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ যেখানে মানুষ নির্ধারণ করে প্রকৃতির কোন সম্ভাবনাকে সে কাজে লাগাবে। এর আগে দেখেছি যে কি, প্রকৃতি নির্ধারণ করে দেয় যে মানুষ কি করবে। আর সম্ভাবনাবাদে আমরা দেখছি যে মানুষ ঠিক করে যে মানুষ আসলে কোন সম্ভাবনাটিকে বেছে নেবে। ফ্রান্সের পল ফেভার নামক একজন ভূগোলবিদ, তিনি এই চিন্তাধারাটিকে নামকরণ করেছেন হচ্ছেন সম্ভাবনাবাদ, ইংরেজিতে যেটিকে আমরা পসিবিলিজম হিসেবে অভিহিত করে থাকি। তো দেখো একটা ব্যাপার, যে প্রথমত আমরা দেখতে পাই যে কোনো কিছুকে ভালো বলে পছন্দনীয় হলে সেটিকে আমরা সম্ভাব্য বলে কিন্তু কি করি, বিবেচনা করি। আর এই যে অংশটি রয়েছে, এই অ্যারোটি আসলে এই পর্যন্ত হবে, এই যে এই অংশটি আছে, বাকি যে অংশটি দেখতে পাচ্ছ, এই দেখো এই অংশটি কিন্তু কিছুটা ধূসর অংশ, তাই না? তো এই যে ধূসর অংশ দেখো, সেখানে আমরা কোনো কিছুকে অপছন্দনীয় বলে তাকে আমরা সম্ভাবনা শূন্য বলে ধরি। ঠিক আছে, সম্ভাবনা শূন্য। বন্ধুরা, এখানে মূর্ধন্য দেওয়া আছে, এটি দন্ত ন হবে। হ্যাঁ, এখানে দন্ত ন হবে। তো দেখো, আমি তোমাদের যেখানেই ভুল হবে তোমাদের সেই জায়গাগুলোতে বলে দিব বানানের ক্ষেত্রে, এছাড়া অন্যান্য ভুল হলো। তো দেখো, এই একটা বৃত্ত, এই বৃত্তটির মধ্যে, পুরো বৃত্তটির মধ্যে একটা প্রকৃতি কি করে, একটা প্রকৃতির যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলো এবং যে সম্ভাবনাগুলো নাই, যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মানুষ একটা প্রকৃতি দিয়ে থাকে, অর্থাৎ অনেকগুলো সম্ভাবনা দেয়। এখন মানুষের কাছে কিছু কিছু কাজ হয় সম্ভাবনা শূন্য, সেগুলো আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি, এখানে এই যে ধূসর অংশগুলো দিয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং মাঝে থাকে কি, যেটিকে মানুষ বেছে নেয় সম্ভাবনা। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটি কি, দেখো ঢাকা শহর একটা মোটামুটি সমতল অঞ্চলে অবস্থিত। এখন এই সমতল অঞ্চলে তুমি আসলে কি করতে পারো, তুমি এই সমতল অঞ্চলে কৃষিকাজও করতে পারো, তুমি এই সমতল অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে পারো। এখন তুমি তো আসলে সেখানে শিল্প কারখানা গড়ে তুলতে পারো, আবার কৃষিকাজও করতে পারো, কিন্তু ঢাকা শহরে কি গড়ে উঠতে দেখি আমরা বলতো, শিল্প কারখানা বেশি গড়ে উঠতে দেখি। এটি হওয়ার কারণ কি, মানুষ দুটো সম্ভাবনাই আছে, কিন্তু মানুষ সেখানে আসলে সে অন্য আরেকটি সম্ভাবনা, অর্থাৎ দ্বিতীয় যে সম্ভাবনাটি ছিল সেটিকে কাজে লাগাবে, সেটি তার সুবিধা মতো হিসেবে কিন্তু কাজে লাগাবে। আমরা জানি যে সমতলে কৃষিকাজ করা সুবিধাজনক, আবার আমরা জানি সমতলে শিল্প কারখানা করাও সুবিধাজনক, কিন্তু আমরা দেখি যে ঢাকায় শিল্প কারখানা বেশি গড়ে উঠছে। এটি মানুষ তার সুবিধা মতো সেই সম্ভাবনাটিকে কাজে লাগাচ্ছে। বুঝতে পেরেছো বন্ধুরা, যে তাহলে সম্ভাবনাটি কি, সম্ভাবনা কিন্তু তাহলে সম্ভাবনাবাদকে দেখতে পাচ্ছি কি আমরা, যে নিমিত্তবাদের থেকে একটু আমরা লিবারেল বা একটু ছাড় দিচ্ছে এমন একটা মতবাদ। তো বন্ধুরা, সম্ভাবনাবাদ কি সেগুলো সম্পর্কে নিশ্চয়ই জানলে। এখন
তোমাদেরকে একটু ওই যে নিও ডিটারমিনিজম সম্পর্কে বলি। নিও ডিটারমিনিজম হচ্ছে এমন একটা ধারণা যেখানে মানুষ এবং পরিবেশ কেউ আসলে কাউকে নিয়ন্ত্রণ করে না, বা সেখানে বরঞ্চ একে অপরকে প্রভাবিত করে, এবং যার ফলে কেউ কারো উপরে আসলে ধ্বংসাত্মক হয়ে ওঠে না। হ্যাঁ, তো দেখো এই জায়গায় একটা ব্যাপার, সম্ভাবনাবাদে যখন মানুষ একটা সম্ভাবনা নিয়ে নেয়, সম্ভাবনাকে যখন গ্রহণ করে, যেমন মানুষ যখন শিল্প কারখানা গড়ে তুলতে চায়, তখন সেইখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটি আসলে অনেকাংশেই নষ্ট হয়, অনেকাংশে মানুষ প্রাকৃতিক পরিবেশের উপর ধ্বংসাত্মক আচরণ করে, তাই না? কিন্তু নিও ডিটারমিনিজমে মানুষ কি করে, মানুষ বা পরিবেশ কেউ কারোর উপরে হচ্ছে আসলে এই ধরনের নিয়ন্ত্রণ করে না, বরঞ্চ নিয়ন্ত্রণের সম্পর্কটি থাকে না, বরঞ্চ তাদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতার বা একটা সিম্বায়োটিক সম্পর্ক থাকে, যেটা আমরা লাইকেন এবং মসের ভিতর দেখতে পাই। তোমরা যেহেতু আসলে আর্টসে, তাই আমি সেটি আসলে ব্যাখ্যা করছি না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু জানলাম যে সম্ভাবনাবাদ কি, মানুষ পরিবেশের সম্পর্ক, সেক্ষেত্রে আমরা সম্ভাবনাবাদ কি জানলাম, নিও ডিটারমিনিজম কি জানলাম, এবং নিমিত্তবাদ কি সেগুলো সম্পর্কে কিন্তু জানলাম, এবং মানব ভূগোল কি সবচেয়ে বড় কথা সে সম্পর্কে কিন্তু জানতে সমর্থ হয়েছি। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।